স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাবকে অনৈতিক আখ্যা দিয়ে গবেষণা সংস্থা সিপিডি বলছে এটা সমর্থনযোগ্য নয়। এতে সৎ করদাতারা উৎসাহ হারিয়ে ফেলবেন। এই সুযোগ জুলাই আন্দোলনের চেতনার সাথেও সাংঘর্ষিক বলেও মন্তব্য করা হয়। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তিনি আরো বলেন, এই বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। যেমন আমরা দেখি যে রাজস্ব আহরণের ক্ষেত্রে বিরাট ঘাটতি, কিংবা যে জাতীয় বিনিয়োগ পাবলিক সেক্টরে যে খরচ, সেখানেও কিন্তু একটা রিস্ট্রেন অর্থাৎ সংরক্ষণশীলতা বজায় রাখতে হচ্ছে। এবং আবার বাজেট উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা পুরোপুরি করতে পারি না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মঙ্গলবার ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন তিনি। এর আগে গত 15ই অক্টোবর গুম সংক্রান্ত কমিশনেও গুমের অভিযোগ জমা দেন সালাহুদ্দিন আহমেদ। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা অভিযোগে আসামি করা হয়েছে 7 জনকে। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, AKM শহীদুল হক, সাবেক ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক পুলিশ কমিশনার মনিরুল ইসলাম এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। অভিযোগ দায়েরের পর সালাউদ্দিন আহমেদ বলেন, তথ্য উপাত্ত সংগ্রহের সময় লাগায় অভিযোগ জমা দিতে বিলম্ব হয়েছে। তিনি বলেন, সরাসরি বিচার কাজ সম্প্রচার করা ইতিবাচক পদক্ষেপ। 2015 সালে গুম করা হয় সালাউদ্দিন আহমেদকে। নিখোঁজের 62 দিন পর তাকে ভারতের শিলংয়ে পাওয়া যায়। এরপর প্রায় 10 বছর তিনি ভারতেই ছিলেন, সেখানেও কারাবন্দী ছিলেন অনেক দিন। সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা অপমৃত্যুবরণ করেছে। বিভিন্নভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেজন্য সরকারকে আহ্বান করব যাতে লজিস্টিক সাপোর্ট, ইনভেস্টিগেশন টিম বাড়ানো, প্রসিকিউশন টিম বাড়ানো সহ যত রকমের সহায়তা প্রয়োজন সরকার যেন করে। আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সহায়তা আমাদের জন্য আমাদের ক্ষেত্রে প্রযোজ্য তা আমরা সহায়তা করব। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে কর্মকর্তা কর্মচারীরা। এদিকে শেখ হাসিনার সহকারীদের সচিবালয় থেকে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মার্চ টু সচিবালয় করছে জুলাই ঐক্য। আজকের মধ্যে তালিকাকৃত আমলাদের অব্যাহতির দাবি করেন তারা। সকাল 11:30টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে বাদামতলায় সমবেত হন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। অবিলম্বে ওই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি হিসাবে মঙ্গলবার অর্থ উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেবেন তারা। গত 22 মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 এর খসড়া অনুমোদন দেওয়া হয়। রবিবার রাতে যা অধ্যাদেশ আকারে প্রকাশ করা হয়। কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, নতুন আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগও তৈরি করা হয়েছে। এদিকে জুলাই ঐক্য যাত্রা শুরুর আগে দেয়া বক্তব্যে তারা বলেন, লক্ষ্য করা যাচ্ছে সচিবালয়ে থাকা কর্মকর্তা কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইন সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে, যা জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে চলছে টানা অবস্থান কর্মসূচি। বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা যোগ দিয়েছেন এই কর্মসূচিতে। সকাল থেকে মিছিল নিয়ে যোগ দেন তারা। ঢাকাবাসী ব্যানারে ইশরাকের সমর্থকদের পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মচারীরাও আন্দোলন করছেন। তারা নগর ভবনের মূল ফটক ও সব বিভাগের অফিস গেটে তালা ঝুলিয়ে রেখেছে। যতক্ষণ পর্যন্ত না শপথ পড়ানো হবে ততক্ষণ পর্যন্ত চলবে টানা এই অবস্থান কর্মসূচি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়া নিয়ে আন্দোলন করছে তার সমর্থকরা। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, যারা সমবেত হয়েছেন সেখানে আসলে তারা কি বলছেন এবং ঈদের ছুটির আগে তারা লাগাতার এই কর্মসূচি কয়দিন তারা চালাবেন বলে জানিয়েছেন?
স্বর্ণা যেমনটি বলছিলেন, আসলে আমি এই মুহূর্তে অবস্থান করছি নগর ভবনে। সেই সকাল থেকে আমরা কিন্তু এর আগেও দেখিয়েছিলাম আপনাদের যে সকাল থেকে কিন্তু টানা, যেহেতু সকালে একটু আবহাওয়া বৈরী ছিল, সেক্ষেত্রে অল্প কিছু সংখ্যক মানুষ আসলেও এই যে দুপুর নাগাদ কিন্তু আসলে এখনও মানুষের ঢল নেমেছে নগর ভবনে, এবং তারা তাদের যেই দাবি ছিল বিএনপি নেতা ইশরাককে শপথ পড়ানোর যে দাবি নিয়ে তারা আসলে এই অবস্থান কর্মসূচি পালন করছে, তারা কিন্তু তাদের সেই জায়গাতেই রয়েছে। তবে আরেকটি বিষয়, তারা এখানে বারবার মিছিল করছেন এবং বলছেন যে আসলে যিনি স্থানীয় সরকার উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার পদত্যাগেরও কিন্তু তিনি দাবি করে আসছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে যারা আন্দোলনরত আছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সকল এলাকাগুলো রয়েছে সেখানে বিভিন্নভাবে কিন্তু আসলে তাদের এই বাজে পরিস্থিতির মধ্যে পড়তে হয়। বিশেষ করে কিছুদিন আগে যেমন বৃষ্টি হলো, বৃষ্টিতে তাদের যে জলাবদ্ধতা থেকে শুরু করে মশা থেকে শুরু করে বিভিন্ন নানামুখী সমস্যার মধ্যে কিন্তু তারা পড়ে। তবে এই সকল সমস্যার সমাধানে এই যারা আন্দোলন করছেন, ঢাকাবাসীর দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সকল বাসিন্দারা আছে, নগরবাসী, তারা এমনটি ধারণা করছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত না এই সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে কেউ একজন ইশরাক না বসছে, ততক্ষণ পর্যন্ত আসলে কিন্তু কোনো কিছু স্থিতিশীল হচ্ছে না। এছাড়াও নগরবাসী যে সিটি কর্পোরেশন থেকে যেই সেবাটি পায়, সেই সেবাও কিন্তু আসলে ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আসলে আমরা সকাল থেকে এখানে অবস্থান করছিলাম এবং সর্বশেষ জানতে পেরেছি যেটি যে আসলে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিএনপি নেতা ইশরাক এখানে আসবেন এবং ঈদের আগে কোনো লাগাতার কর্মসূচি, এই কর্মসূচিটি কি চলবে কি না সে বিষয়েও কিন্তু আমরা নির্দেশনা পাবো তাদের থেকে। আসলে তারা কি করতে যাচ্ছে সেই বিষয়েও কিন্তু আমরা জানতে পারবো। তো সর্বশেষ জানাচ্ছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। থাকুন সেখানে, পরবর্তীতে আবারও যুক্ত হবো আপনার সাথে। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে দ্বিতীয় দফার বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিম্নকক্ষে নারীর আসন, তত্ত্বাবধায়ক সরকার, সংসদের স্থায়ী কমিটি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সাথে দ্বিতীয় দফার বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। বলেন, সব বিষয়ে কমিশন বা রাজনৈতিক দলগুলো একমত হবে না। কিছু জায়গায় দ্বিমত থেকে গেলেও আগামী মাসের মধ্যেই জুলাই সনদের কাজ শেষ করতে চায় কমিশন। কমিশনের বক্তব্য চূড়ান্ত নয় উল্লেখ করে তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের বিষয়গুলো সনদে ঠাঁই পাবে। যে বিষয়গুলোর ভিন্ন মত থাকবে সেগুলোর জনমত তৈরিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের কাছে যাবে। কোন জায়গায় ন্যূনতম এক জায়গায় আমরা একত্রিত হচ্ছি, সব বিষয়ে আমরা একেবারে সবটাই একমত হব না, কিছু জায়গায় হয়তো একমত হব। তো যে জায়গায় আমরা সকলে অন্তত পক্ষে ন্যূনতম জায়গাগুলোতে আসতে পারলাম, সেগুলো যেন আমরা রক্ষা করতে পারি আর কি, সেগুলো যেন আমরা সনদে অন্তর্ভুক্ত করতে পারি, সেই বিবেচনার থেকে সেইভাবেই আমরা অগ্রসর হব। এদিকে নির্বাচন আয়োজনে সময়সীমা বেঁধে দেবে না বাংলাদেশের জামায়াতে ইসলামী। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এপ্রিলের মধ্যে ভোটের উপযুক্ত সময় বলে মনে করে দলটি, এমনটি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। কারণ মে মাস থেকে আমাদের দেশের আবহাওয়া কিন্তু ক্রমাগত খারাপের দিকে যায়। এটা নির্বাচনের জন্য উপযুক্ত কোনো সিজন হবে না। আমরা এইভাবেই আমাদের মতামতটা ব্যক্ত করেছি। জমে উঠছে সিলেটের কোরবানির পশুর হাট। হাটের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন সরকার। নয়ন, সিলেটের হাটগুলোতে পশুর আনাগোনা কেমন দেখছেন, আর দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারাও কি বলছেন? স্বর্ণা, গত ৪-৫ দিন ধরে সিলেটে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু মানুষজন হাটে আসতে পারছেন না। আজকে সিলেটে দেখা যাচ্ছে যে বৃষ্টি দেখা যাচ্ছে না, যার কারণে এখন কিন্তু আস্তে আস্তে সিলেটের গরুর বাজারগুলো আসলে জমে উঠছে। আমরা বর্তমানে রয়েছে সিলেটের কাজীর বাজার, যে গরুর হাটটি রয়েছে সেখানে রয়েছে। এখন সেখানে এসে আমরা বিভিন্ন ধরনের ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা জানাচ্ছেন যে অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার গরুর দামটা একটু বেশি। তবে বিক্রেতারা বলছেন আসলে যেভাবে গরু পরিচর্যা করা হয়েছে সে কারণে আসলে গরুর দামটা তেমন বেশি ধরা হচ্ছে না। আমাদের এখানে অনেক বিক্রেতারা রয়েছেন, আমরা তাদের কাছ থেকে একটু জেনে নিব আসলে ভারতীয় গরু আসছে কিনা বা এবার কতটুকু জমজমাট। ভারতীয় গরু এবার আসছে না, আছে মোটামুটি ভালোই আছে, খারাপ না। অন্য বছর থেকে এবার গরু একটু কম আছে।
গরুর দাম কেমন এবার চাচ্ছেন? দাম আপনার এখনো কিছু বোঝা যায় না, 2 দিন আগে বোঝা যাবে। আছে মোটামুটি দাম ভালোই আছে, খারাপ না। শুনছিলেন একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, এখানে ক্রেতারাও আছেন, আমরা একটু ক্রেতাদের সাথেও কথা বলবো। আসলে গরু কিনতে এসেছেন, কেমন দেখছেন গরু, কিরকম দেখছেন আসলে? না, আমি তো আসছি অনেক বছর পর, আমি তো বাইরে দেশে থাকি, তো আসছি অনেক বছর পরে দেশেতে ঈদ করব, তো মাত্র আসছি বাজারে, গরু দেখতেছি, মোটামুটি সুন্দর গরু লাগতেছে, কিন্তু গরুগুলার মানে আমার চাহিদা মতো গরু পাইতেছি না। দাম কেমন দেখছেন? দাম মোটামুটি, কোনোটা বেশি কোনোটা কম, এরকম চলতেছে আর কি। তো দেখা যাক কি করা যায়। ধন্যবাদ আপনাদেরকে। শুনছিলেন ক্রেতাদের কাছ থেকে শুনছিলাম, আসলে তারা বাজারে আসছেন, গরু কেনার জন্য আসছেন, তবে তাদের সুবিধা মতো দাম যদি তারা ঠিকঠাক মতো পান তাহলেই তারা গরু কিনে নিয়ে যাবেন। সিলেটের কাজীর বাজার এলাকার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে আসলে প্রশাসনও কাজ করছেন, এবং ভারতীয় গরু যে প্রবেশের কথা বারবার বলা হচ্ছে সেখানে সেজন্য আসলে বিজিবি কিন্তু সীমান্তে নজরদারিও বাড়িয়েছে। সবকিছু মিলিয়ে সিলেটের গরুর বাজার আস্তে আস্তে জমজমাট হয়ে উঠছে। স্বর্ণা, এই ছিল আমার কাছে সর্বশেষ। নয়ন, ধন্যবাদ আপনাকে। আর ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।